হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো ভাই আমরা বায়োলজি চ্যাপ্টার 4টা পড়তেছিলাম। তো আমরা কিন্তু অনেকগুলো লেকচার করে ফেলছি। আজকে আমরা পঞ্চম এবং শেষ লেকচারের মাধ্যমে চ্যাপ্টারটাকে ক্লোজ করতে যাচ্ছি। সো ভাই আজকে আমরা কোন টপিকটা পড়বো? আমরা গতদিন সবাত শ্বসন পর্যন্ত পড়াশোনা করছিলাম। আজকে আমরা তার পরের টপিক অবাত শ্বসন, এখান থেকে একটু পড়ার চেষ্টা করব। সো অবাত শ্বসনের একটা বেসিক আইডিয়া কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। তোমরা যারা লেকচার নাম্বার 4টা পড়ছো, যদি না করে থাকো এখন করে নাও, এবং করে আসার পর লেকচার নাম্বার 5টা করো। সো অবাত শ্বসনটা আমরা মোটামুটি দেখার চেষ্টা করছিলাম, তাই না? অবাত শ্বসনে আসলে কি কি বলা হয়েছিল আমি তোমাকে একটা ডেফিনিশন আকারে পড়ায় দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা আমার সাথে সাথে নোট ডাউন করো। যে শ্বসন প্রক্রিয়ায় জীবদেহ বাতাসের অক্সিজেনের সাহায্য ছাড়াই বা অনুপস্থিতিতে, এভাবে তুমি বলতে পারো, কোষের মধ্যে সঞ্চিত শ্বসনিক বস্তু, এই শ্বসনিক বস্তু এটাকে আংশিক জারিত করবে। সম্পূর্ণরূপে জারণ কিন্তু সম্ভব হয় না, সেটার জন্য মাইটোকন্ড্রিয়া লাগবে, যেটা আমরা সবাত শ্বসনে পড়ছিলাম। এখানে কি হয়? আংশিক জারণ হয়। আংশিক জারিত করে কোন কোন যৌগ তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড অথবা সাথে ইথাইল অ্যালকোহল তৈরি হতে পারে, অথবা এই দুটা না হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে। ল্যাকটিক অ্যাসিড। এবং এখানে সামান্য পরিমাণ শক্তি তৈরি হয়। আমরা দেখছিলাম যখন পার্থক্য আকারে পড়ছিলাম, তখন সবাত শ্বসনে দেখছিলাম বিপুল পরিমাণ শক্তি তৈরি হয়, বাট অবাত শ্বসনে কি হবে? সামান্য পরিমাণ শক্তি তৈরি হবে। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা, বোঝা জিনিস কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলছি। আমি তোমাকে জাস্ট ডেফিনেশন আকারে সবগুলো পয়েন্ট একটু ইন্টিগ্রেট করে দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, এখানে তোমাদের মনে কমন যে প্রশ্নটা জাগে সেটা হচ্ছে, ভাইয়া আমাদের আংশিক জারণটা হওয়ার পর কোন যৌগ তৈরি হবে, এটা আমি কেমনে বুঝবো? আমি এখানে কি বলতেছি, দুইটা সম্ভাবনা আছে। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং ইথাইল অ্যালকোহল, যেটাকে আমরা ইথানল বলতে পারি, অথবা সেখানে দুইটার বদলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হইতে পারে, তাই না? এখন তুমি কেমনে বুঝবা কোন এক্সাম্পলে কি হইতে পারে? দেখো, আমরা কি বলছিলাম, অবাত শ্বসন কোথায় হয় বলতো? আমরা বলছিলাম অবাত শ্বসনটা হয় ব্যাকটেরিয়া এবং ইস্টে, তাই না? ইস্ট হচ্ছে এক ধরনের ছত্রাকধর্মী প্রাণী, তাই তো? ছত্রাকের মধ্যে অন্তর্ভুক্ত একটা প্রাণী। আচ্ছা, বা একটা জীব, তুমি চিন্তা করো, প্রাণী বলা উচিত না, জীব। আচ্ছা, এই যে আমি বলতেছিলাম, এই যে এক্সাম্পল গুলো, হ্যাঁ, এই সমস্ত জীবে কিন্তু অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড এবং ইথানল তৈরি হবে। বুঝতে পারছো? এই যে আমি যে এক্সাম্পল গুলো তোমাকে বললাম না, এখানে কি হবে? এখানে অলওয়েজ, সব সময় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং ইথানল তৈরি হবে। তাহলে ওদের ক্ষেত্রে বিক্রিয়াটা কিরকম আমি তোমাকে লিখে দিই। আমাদের ধরো শ্বসনিক বস্তুটা হচ্ছে এইটা, হ্যাঁ, গ্লুকোজটা। আমি কি করব? গ্লুকোজকে বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে আংশিকভাবে জারণ করব। এখানে কিন্তু সম্পূর্ণ জারণ হয় না, আংশিকভাবে জারণ হয়। আংশিকভাবে জারণ হয়ে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এবং সাথে কিন্তু ইথানল, যেটা সংকেত হচ্ছে C2H5OH, এটা তৈরি হবে, তাই না? 6টা কার্বন আমাকে এখানে সমতকরণ করতে হবে। চিন্তা করে দেখো, সমতকরণটা খুবই ইজি। এখানে 2 দিবা, এখানে 2 দিবা, কাজ শেষ। ঠিক আছে, আমাদের আর কোনো দিকে কিন্তু তাকানোর কোনো প্রয়োজন নাই। 2 কাজ শেষ। আর এখানে কি হবে? 2 অণু এটিপি তৈরি হবে, সেটা আমাদের দেখার বিষয় না। তো যখন আমরা ব্যাকটেরিয়া এবং ইস্ট চিন্তা করব, তখন দেখতেছি কি কার্বন ডাইঅক্সাইড এবং ইথানল তৈরি হবে। ঠিক আছে, অন্য কোনো কেসে কিন্তু এই দুটা তৈরি হচ্ছে না। আচ্ছা, শুধুমাত্র কি আমাদের এই অনুন্নত জীব বা এককোষী জীবের মধ্যে কি অবাত শ্বসন হয়? না, এককোষী জীব ছাড়াও উন্নত যত রকমের প্রাণী আছে, যেমন ধরো মানুষ, আমাদের মধ্যে কিন্তু অবাত শ্বসন হইতে পারে। দেখছো, এই ইনফরমেশনটা কিন্তু আমাদের বইয়ে নাই। আমাদের বইয়ে কি বলছে? সরাসরি বলছে যে অক্সিজেনের অনুপস্থিতিতে অবাত শোষণ হয়, বাট ইনফরমেশনটা কিন্তু ঠিক না। ইনফরমেশনটা হচ্ছে অক্সিজেনের সাহায্য ছাড়াই
অবাধ শ্বসন হয়। দুইটা কথাই তোমাদের বইয়ে লেখা আছে, বাট একটা ভুল একটা ঠিক। ঠিক কোনটা? অক্সিজেনের সাহায্য ছাড়াই, এই কথাটা ঠিক আছে। মানে কি, বাতাসে অক্সিজেন থাকুক বা না থাকুক অবাধ শোষণ হইতে পারে। হ্যাঁ, যদি আমি ব্যাকটেরিয়া বা ইস্ট চিন্তা করি, এদের ক্ষেত্রে অক্সিজেনটা না থাকাটা বেটার। বাট আমি যদি উন্নত কোনো প্রাণীর কথা চিন্তা করি, হ্যাঁ, যেমন ধরো মানুষের কথা চিন্তা করি, আমাদের যকৃৎ তুমি যদি ধরো, লিভার, হ্যাঁ, তারপর ধরো হচ্ছে আমাদের বিভিন্ন ঐচ্ছিক পেশি। তোমরা ঐচ্ছিক পেশি সম্পর্কে কিন্তু চ্যাপ্টার 2 থেকে একটা ধারণা নিয়ে আসছো, তাই না? আমাদের ক্ষেত্রে এই দুটো অর্গানের মধ্যে কিন্তু অবাধ শ্বসন হয়, রাইট? দেখছো এই ইনফরমেশনটা কি আমাদের বইয়ে আছে? এটা কিন্তু আমাদের বইয়ে নাই। ওকে, তাহলে একটু ভালো করে শুনে রাখো তোমরা, আমাদের যকৃৎ বা লিভার এবং ঐচ্ছিক পেশিতেও কিন্তু অবাধ শ্বসন হইতে পারে। বাতাসে অক্সিজেন থাকলেও কিন্তু হইতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হ্যাঁ অবভিয়াস কথা, সে বাতাসে অক্সিজেনটাকে ইউজ করবে না। ইউজ না করে কি করবে? আমাদের এই শ্বসনিক বস্তুকে সে ভেঙে ফেলবে, ভেঙে তৈরি হবে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ওকে, আর এখানে আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, ওইটা আমাদের দেখার বিষয় না, বুঝছো? ওইটা লেস ইম্পর্টেন্ট। তুমি যদি সমতাকরণ করতে চাও তাহলে এখানে হয়ে যাবে। হ্যাঁ, সো ওইটা আমাদের দেখার বিষয় না। মোট কথা হচ্ছে এখানে আমাদের মেইন যৌগ কি তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড কিন্তু আমাদের ঐচ্ছিক পেশি বা যকৃতের মধ্যে সঞ্চয় হইতে পারে। সো এই জিনিসটা যেহেতু তোমাদের বইয়ে নাই, আমি তোমাকে একটু আলাদা করে দেখায় দেওয়ার চেষ্টা করলাম। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? ঠিক আছে, এখন আসো আমরা যদি আসি অবাধ শ্বসনকে আবার আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি। দেখো, অবাধ শ্বসনকে আমরা হচ্ছে মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারি। ওকে, সো এটা যদি আমি তোমাদের আগে একটু দেখায় নেই, তাহলে দেখো অবাধ শ্বসনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটার নাম কি বলতো? গ্লাইকোলাইসিস। ওকে, তাহলে দেখো আমি কি করতেছিলাম বলতো, এখানে আমরা মেকানিজম দেখবো গ্লুকোজ থেকে। আমরা বলতেছিলাম কি গ্লুকোজ থেকে কি তৈরি হবে? পাইরুভিক অ্যাসিড, তাই না? গ্লুকোজ থেকে তো আমাদের পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়া উচিত। ওকে, সেটা আমি বললাম, এখানে কি তৈরি হবে? পাইরুভিক অ্যাসিড। একটা বা দুইটা এটা এখন খুব একটা ম্যাটার করে না, ওটা সবার শ্বসনে খুব ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, তাহলে এই যে প্রসেসটা আমি বলতেছি এটার নাম কি? গ্লাইকোলাইসিস। এখন তোমাদের বই কিন্তু গ্লাইকোলাইসিস শব্দটা উচ্চারণ করে না, এখানে কি বলছে? এখানে বলা হয়েছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, এভাবে বলা হয়েছে। এখন এই ইনফরমেশনের সাথে কিন্তু আমি একমত না, কারণ দেখো আমি যখন ডেফিনেশনটা দেখতেছিলাম, হ্যাঁ, সেখানে আমি কিন্তু দেখছিলাম কি গ্লুকোজ এখানে কি হবে? আংশিক জারণ হবে, তাই না? মানে অসম্পূর্ণ জারণটা হবে। সো ডেফিনেশনের পয়েন্টটা এখানে উল্লেখ করে দেওয়াটা লজিক্যাল না। লজিক্যাল কোনটা? গ্লাইকোলাইসিস বলা। এবং এটাও কিন্তু তোমাদের বইয়ে বলা হয়েছিল, সবাদ শ্বসনে যখন আমরা গ্লাইকোলাইসিস পড়ছিলাম তখন আমরা দেখছিলাম কি গ্লাইকোলাইসিস যেহেতু শুধুমাত্র সাইটোপ্লাজমে হয়, এবং তাই গ্লাইকোলাইসিস সবাদ শ্বসনের পার্ট, অবাধ শ্বসনের পার্ট, তাই না? এই কথা কিন্তু তোমাদের বইয়ে সরাসরি উল্লেখ আছে, তাই না? সো এটাকে কিন্তু গ্লাইকোলাইসিস বলাটা বেশি লজিক্যাল। বাট তোমাদের বইয়ে কিন্তু এই কথাটা বলছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। ওকে, তো তুমি এটা পড়ো, সমস্যা নাই। এরপর আসো ভাই, পাইরুভিক অ্যাসিডের সাথে কি হয়? পাইরুভিক অ্যাসিডের সাথে দুই রকমের কাজ হয়, তাই তো? আমরা দেখছি কিন্তু অলরেডি দুই রকমের কাজ হওয়া সম্ভব, তাই তো? এখান থেকে দুই রকমের কাজ হওয়া সম্ভব। একটা কাজে কি হয়? কার্বন ডাই অক্সাইড এবং ইথাইল অ্যালকোহল তৈরি হতে পারে, রাইট? এবং আরেকটা দিকে কি হতে পারে? আমাদের ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে, তাই না? আচ্ছা, এই ধাপটাকে আমরা কি বলতেছি? পাইরুভিক অ্যাসিডের বিজারণ। হ্যাঁ, পাইরুভিক অ্যাসিডের বিজারণ। ঠিক আছে ভাই, আমরা বিষয়টাকে বুঝতে পারছি। আমাদের আর কিছু লাগবে না, এই পয়েন্টগুলো আমাদের একটু নোট ডাউন করলে কাজ শেষ। এই গেল। তো মেইনলি ইস্ট এবং ব্যাকটেরিয়াতে কি হয়? এই কাজটা হয়। এবং উন্নত কোষে কোনটা হয়? এটা তৈরি হয়। ঠিক আছে, একটু মাথায় রাখলে আমাদের কাজ শেষ। আচ্ছা, এখন আসো একটু, যেহেতু আমাদের পড়া হয়ে গেল, এখান থেকে আমাদের এটিপির ক্যালকুলেশন গুলো একটু দেখে নিই। এটা এটিপি ক্যালকুলেশন অত বেশি ইম্পর্টেন্ট না। তুমি দেখো গ্লাইকোলাইসিস আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম হচ্ছে 4 অণু এটিপি তৈরি হয়, যার মধ্যে 2 অণু এটিপি খরচ হয়ে যায়। তারপর নিট উৎপাদন এখানে 2 অণু এটিপি। আর কি বলছিলাম বলতো? আর বলছিলাম হচ্ছে 2 অণু NADH+ প্রোটন তৈরি হয়, তাই না? এটা কিন্তু আমরা বলছিলাম। বাট খেয়াল করে দেখো 2 অণু NADH+ প্রোটন, এখান থেকে যে 6 অণু এটিপি তৈরি হবে সেটা কোথায় তৈরি হবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়ায়, তাই না?
বাট ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আবার কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়াতে। আদিকোষে তো মাইটোকন্ড্রিয়া নাই। যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, এই অণুগুলোকে এখন এটিপি হইতে পারবে? ওরা কিন্তু এখন আর এটিপিতে কনভার্ট হইতে পারবে না, বুঝছো? ওরা কিন্তু এটিপিতে আর কনভার্ট হইতে পারবে না। তাহলে এখান থেকে আমি শুধুমাত্র 2 অণু এটিপি পাবো। তাহলে সবাদ শ্বসন প্রক্রিয়া আমরা 38 অণু এটিপি পাই, আর অবাধ শ্বসন প্রক্রিয়া আমরা 2 অণু এটিপি পাই। এখন কি বিষয়টা ক্লিয়ার না? এখানে যেহেতু এটিপির পরিমাণটা কম, সো এখান থেকে কিন্তু আমাদের শক্তিও কম তৈরি হয়। ওকে, বিষয়টা কি ক্লিয়ার এখন? আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। সো মোটামুটি এরকম কিছু ইনফরমেশন পড়লেই হয়, আর তেমন কিছু আমাদের লাগবে না। এবার আমরা যাই শ্বসনের প্রভাবকগুলোর মধ্যে। সো তোমাদের আমি অলরেডি সালোক সংশ্লেষণ পড়ানোর সময় এই প্রভাবকগুলো এক্সপ্লেন করে দিয়েছিলাম। প্রভাবক বলতে কি বোঝায়, বাহ্যিক প্রভাবক কারা, অভ্যন্তরীণ প্রভাবক কারা, তাই না? সো এখানে আমি সেম ভাবে তোমাদের অ্যাপ্রোচ করব। দেখো আমাদের শ্বসনটা কি ছিল? C6H12O6। এটা হচ্ছে বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে যায়। সবাদ শ্বসনের ক্ষেত্রে জারিত হয়ে তৈরি করা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং হচ্ছে শক্তি, তাই না? এটিপি তৈরি করে। এরকম তো আমাদের বেসিক আইডিয়াটা ছিল, রাইট? আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রভাবকের বেশ কিছু আইডিয়া নিতে পারি। কিরকম? আচ্ছা, তো প্রথম কথা দেখো, বাহ্যিক প্রভাবকের মধ্যে আমি প্রথমে আলোচনা করতে পারি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিয়ে। ওকে, প্রথমে আমি চিন্তা করতে পারি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিয়ে। একটু দেখো তো, আমরা কি বলছিলাম? বাম দিকে থাকলে হয় সমানুপাতিক, বাড়লে বাড়ে, কমলে কমে, তাই না? লেকচার নাম্বার 4 এর আইডিয়া। আর ডান দিকে থাকলে হয় ব্যস্তানুপাতিক। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড কিন্তু এখানে ডান দিকে আছে, তাই তো? ডান দিকে আছে। তো যেহেতু এখানে ডান দিকে আছে, তাহলে বিষয়টা কি হবে? ব্যস্তানুপাতিক হবে না? অবভিয়াসলি। তাহলে বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যদি বেশি থাকে, শ্বসন কিন্তু কমে যাবে, রাইট? তার মানে এইটা হচ্ছে শ্বসনের ব্যস্তানুপাতিক। ওকে, আচ্ছা, এবার তুমি চিন্তা করে দেখো অক্সিজেনের জন্য বিষয়টা কিরকম আসে। অক্সিজেন কোথায় আছে বলো তো? বাম দিকে আছে। তাহলে এটা কিন্তু সমানুপাতিক আসবে। অর্থাৎ অক্সিজেনের ঘনমাত্রা যদি বেশি হয়, আমরা সহজেই অক্সিজেনটা গ্যাসটাকে নিতে পারবো, রাইট? রিসিভ করতে পারবো, শ্বসনতন্ত্রের মাধ্যমে নিয়ে ফেলতে পারবো। সো এটা কিন্তু শ্বসনের জন্য আবার সমানুপাতিক হয়। অক্সিজেন গ্যাসের ঘনমাত্রা বাড়লে রেসপিরেশন রেট বাড়বে। আচ্ছা, এরপর কি আছে বলতো? পানি। আচ্ছা, দেখো তো পানি কোথায় আছে বলতো? ডান দিকে আছে না? তাহলে মনে হতে পারে ব্যস্তানুপাতিক সম্পর্ক। হ্যাঁ, কথা ঠিক আছে, এটা কিন্তু কেমিক্যালি ব্যস্তানুপাতিক হবে। বাট তোমাকে মাথায় রাখতে হবে, পানি কিন্তু যে কোনো রকম রাসায়নিক বিক্রিয়ার জন্য দ্রাবক হিসেবে কাজ করে, বুঝছো? তাহলে তুমি জিনিসটা এভাবে চিন্তা করতে পারো, পরিমিত পরিমাণ পানি কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। কম হইলেও সমস্যা, বেশি হইলেও সমস্যা। এটা তো তাহলে তুমি বলে দিতে পারো, ঠিক আছে? তারপরে তুমি এখানে বলতে পারো যে অত্যন্ত কম পানি বা অতিরিক্ত পানি, এই দুইটা ঘটনার জন্য আমাদের জন্য কিন্তু খারাপ, বুঝছো? এই দুইটা ঘটনায় কিন্তু সমস্যা। দুইটা কি করবে? আমাদের রেসপিরেশন রেটটাকে কমাই দিবে, ঠিক আছে? আচ্ছা, আর কি পয়েন্ট হইতে পারে চিন্তা করে দেখো। এরপর আমি বলতে পারি হচ্ছে আলো। আলো কিন্তু ইম্পর্টেন্ট, দেখছো? আলো কিন্তু আমাদের সালোক সংশ্লেষণের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা অলরেডি ব্যাখ্যা করছি। শ্বসনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। কেন? কারণ ভাই আমরা দেখছি উদ্ভিদ কিন্তু পত্ররন্ধ্রের মাধ্যমে গ্যাসীয় বিনিময়টা করে, তাই না? তাহলে এখানে যেহেতু আমাদের অক্সিজেনটা গ্রহণ করতে হবে, কার্বন ডাইঅক্সাইডটা আমাকে বের করতে হবে, তাই না? অক্সিজেন নিতে হবে, দেখো অক্সিজেনটা গ্রহণ করতে হবে, কার্বন ডাইঅক্সাইডটাকে বের করতে হবে। কোন পথে এই কাজটা হবে? পত্ররন্ধ্রের পথে। এবং আমরা বলছিলাম পত্ররন্ধ্র খোলা থাকাটা কিন্তু ম্যান্ডেটরি গ্যাসীয় বিনিময়ের জন্য। তাহলে কখন পত্ররন্ধ্র খোলা থাকে? যখন হচ্ছে আলো থাকবে, তাই না? তাহলে আলোটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রভাবক। সো আলোর প্রভাবে কি হয় বলতো? পত্ররন্ধ্র খুলে যায়, খোলা। ওকে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হইতে পারে। আচ্ছা, এরপর কি হইতে আছে বলতো? তাপমাত্রা। ওকে, আচ্ছা, তো সালোক সংশ্লেষণে আমরা তাপমাত্রা দেখছিলাম হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। ওইটা ছিল আমাদের অপটিমাম তাপমাত্রা, তাই তো? অপটিমাম টেম্পারেচার। আর এখানে এই প্রসেসের ক্ষেত্রে, শ্বসনের ক্ষেত্রে আমাদের অপটিমাম টেম্পারেচারটা কত? 20 থেকে 45। হ্যাঁ, এটা হচ্ছে 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অত্যানুকূল তাপমাত্রা। তাহলে অবভিয়াস কথা, আমরা যেটা আগে শিখছিলাম, যদি তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে যায়, এই ক্ষেত্রে আমাদের শ্বসনের হারটা কমে যাবে।
আবার যদি 45 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রাটা বেড়ে যায়, এই ক্ষেত্রে আমাদের শ্বসনের হারটা কম হবে। ওকে, তাহলে এই কয়েকটা হচ্ছে আমাদের বাহ্যিক প্রভাবকের মধ্যে অন্তর্ভুক্ত। এবার সবাই অভ্যন্তরীণ প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে আমি কি কি পড়তে পারি খেয়াল করে দেখো। আমি এখানে হচ্ছে এই তিনটা উপাদান নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, এই যে এই তিনটা উপাদান নিয়ে কিন্তু আলোচনা করছি, এটা কিন্তু বাদ রাখছি। তাই কেন বাদ রাখছিলাম? আমরা সালোক সংশ্লেষণে দেখছিলাম খাদ্যবস্তু কিন্তু কোষ মধ্যস্থ উপাদান, তাই না, কোষের মধ্যে থাকা উপাদান। সো এটা কিন্তু অভ্যন্তরীণ উপাদান হিসেবে কাজ করবে, তাই তো। তাহলে আমি বলতে পারি হচ্ছে খাদ্যবস্তু। ওকে, খাদ্যবস্তু। সো খেয়াল করে দেখো খাদ্যবস্তু কোথায় আছে? বাম দিকে আছে। আমরা কি জানি? বাম দিকে থাকলে সমানুপাতিক, রাইট? তার মানে খাদ্যবস্তু যত বেশি থাকবে শ্বসনটা তত বেশি হবে। কেন? কারণ খাদ্যবস্তু বেশি থাকলে তাকে আমি ভাঙতে পারবো, তাই না, ভেঙে এটিপি তৈরি করতে পারবো, শক্তি বেশি তৈরি হবে। খুব অবভিয়াস কথা। ওকে, তারপরে পয়েন্টটা দেখো, খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কোষের মধ্যে থাকা পানি। হ্যাঁ, কোষ মধ্যস্থ পানি। আমাদের এখানে পানির দুইটা কথা আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কৈশিক পানি, যেটা মাটিতে থাকে, সেটা আমরা এখানে আলোচনা করতেছিলাম, দেখছিলাম কি এটা হচ্ছে মোটামুটি তুমি বলতে পারো হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না। বাট কোষ মধ্যস্থ পানি এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। তো কোষের মধ্যে পানি থাকা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ কোষের মধ্যে পানি থাকলেই সেটা হচ্ছে এই বিক্রিয়ার জন্য বা এই প্রসেসটার জন্য যত রকমের এনজাইম গুলো আছে সেই এনজাইম গুলোকে কার্যকর করতে পারে, বুঝছো। এনজাইম গুলো হচ্ছে পানি ছাড়া কাজ করতে পারে না। ওকে, এরকম বিষয়টা। আচ্ছা, আর কি হতে পারে? এখানে যত রকমের রাসায়নিক যৌগ হচ্ছে বিক্রিয়া করতেছে সবাইকে সে হচ্ছে দ্রবীভূত করে ফেলতে পারে। ওকে, তার মানে তুমি বলতে পারো কোষ মধ্যস্থ পানিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ সে হচ্ছে এই প্রসেসে শ্বসনের জন্য ব্যবহৃত সকল রাসায়নিক যৌগকে দ্রবীভূত করে এবং এনজাইমের কার্যকারিতা সে বাড়ায়। ওকে, এনজাইমে কার্যকারিতা বৃদ্ধি করে। সো পানিটা থাকা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর আমরা কি পড়তে পারি? আমাদের পাতার বয়স, এটাও আমরা দেখতে পারি। তো সালোক সংশ্লেষণের মতোই এখানে কিন্তু পাতার বয়সের বিষয়টা চলে আসবে। পাতার বয়স যতই হচ্ছে বাড়তে থাকবে শ্বসনের হারটাও কিন্তু কমতে থাকবে, রাইট। এনজাইমের কার্যক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। সো আমি বলতে পারি হচ্ছে অল্প বয়স্ক পাতায় আমি বলতে পারি অল্প বয়স্ক পাতায় শ্বসনটা ভালোভাবে হয় কার তুলনায়? অধিক বয়স্ক পাতার তুলনায়। ঠিক আছে। আর কি পয়েন্ট হইতে পারে? দেখো, আমরা সালোক সংশ্লেষণের মতো এখানেও কিন্তু অজৈব লবণের ভূমিকাটা উল্লেখ করব। ঠিক আছে, বিভিন্ন পুষ্টি উপাদান, বিভিন্ন অজৈব লবণ, যেমন ধরো ক্যালসিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, আয়রন, কপার, সবগুলো কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো এই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ প্রভাবকগুলো। ঠিক আছে, হেডিং গুলো জানা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলে আসবে আমরা আজকের দিনের লাস্ট টপিকটা পড়বো। এই টপিকটা পড়ার মাধ্যমে আমরা চ্যাপ্টারটাকে শেষ করতেছি ইনশাআল্লাহ। সেটা কি? সেটা হচ্ছে শ্বসনের গুরুত্ব, শ্বসন হওয়াটা কেন এত দরকার, সেটা আমরা দেখবো। আচ্ছা, খেয়াল করে দেখো শ্বসনে মেনলি কি হচ্ছিল বলতো? শ্বসনে মেনলি আমরা খাবারের মধ্যে জমা থাকা যে শক্তিটা, স্থিতি শক্তি, সেটাকে আমরা গতি শক্তিতে বা রাসায়নিক শক্তিতে কনভার্ট করতেছি, তাই না। এরকম বিষয়টা, এই শক্তি দিয়ে আমরা বিভিন্ন রকমের কাজ সম্পাদন করতেছি, তাই না। তার মানে খাবারের মধ্যে থাকা শক্তিকে ব্যবহারযোগ্য করার জন্য কিন্তু শ্বসনের কোনো বিকল্প নাই, রাইট। তাহলে তুমি এভাবে বলতে পারো খাদ্যের মধ্যে জমা থাকা স্থিতি শক্তিকে, খাদ্যের মধ্যে জমা থাকা স্থিতি শক্তিতে সে ব্যবহারযোগ্য গতিশক্তিতে রূপান্তর করে। ওকে, বুঝতে পারছি। পরবর্তী পয়েন্টটা দেখো, আমাদের শ্বসন প্রক্রিয়া কি হয় বলতো? অক্সিজেন ইউজ হয়, কার্বন ডাইঅক্সাইড বের হয়। এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু উদ্ভিদ কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া গ্রহণ করে, তাই না। তার মানে এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু ফালানি যায় না, বুঝছো। এই কার্বন ডাইঅক্সাইড আবার খাবার তৈরিতে ইউজ হয়ে যায়। তো এখান থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডটা
কি করবে? উদ্ভিদ হচ্ছে সালোক সংশ্লেষণের কাজে ইউজ করবে। হ্যাঁ, উদ্ভিদ সালোক সংশ্লেষণের কাজে ব্যবহার করে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, আরো কিন্তু বেশ কিছু কাজ আছে, যেমন ধরো উদ্ভিদের যত রকমের যে অজৈব লবণগুলো লাগবে এদেরকে আমরা খনিজ লবণও বলতে পারি। বুঝছো? যত রকমের অজৈব লবণ লাগবে এই লবণগুলো তো আমাকে মূল দিয়ে শোষণ করতে হবে না? অবশ্যই শোষণ করতে হবে। এই শোষণ করার জন্য যে এনার্জিটা লাগে সেটাও কিন্তু আমাদের শ্বসন থেকেই আসে, তাই না? আমি বলতে পারি কি, উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ। হ্যাঁ, খনিজ লবণ পরিশোষণ। এরকম বিষয়টা। তারপর হচ্ছে উদ্ভিদের দৈহিক বৃদ্ধি, এটা কিন্তু শ্বসন থেকে আসা শক্তির কারণেই সম্ভব হয়। আর এটা তুমি বলতে পারো উদ্ভিদের দৈহিক বৃদ্ধি। ওকে, আর কি পয়েন্ট হইতে পারে? আচ্ছা, আমরা দেখছিলাম কি সবার শোষণ ছাড়াও কিন্তু অবাধ শোষণও হয়। অবাধ শোষণের মাধ্যমে বিভিন্ন অবায়বীয় ব্যাকটেরিয়া জীবন ধারণ করে। অবায়বীয় ব্যাকটেরিয়া মানে কি? যারা বাতাসের উপস্থিতিতে বাঁচতে পারে না, তাই না? এইসব ব্যাকটেরিয়া কিন্তু অবাধ শোষণের মাধ্যমে শক্তি তৈরি করে বেঁচে থাকে। তাহলে বলতে পারো হচ্ছে অবায়বীয় ব্যাকটেরিয়া অবাধ শোষণের মাধ্যমে জীবন ধারণ করে, বেঁচে থাকে। ঠিক আছে? আচ্ছা, আর কি হইতে পারে? আর হচ্ছে আমরা এই শ্বসনটাকে শিল্পক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারি। ঠিক আছে? সো এটা যদি আমি পরের পেজে তোমাদের দেখাই, এটা কিন্তু আমরা শিল্পক্ষেত্রে ব্যবহার করতে পারবো। কিরকম? দেখো তো, আমাদের এই অবাধ শোষণ প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে কি হচ্ছে, আমরা এদিকে হচ্ছে ইথাইল অ্যালকোহল তৈরি করতেছি, C2H5OH। এখানে আমাদের কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এটা একটা প্রসেস। আবার এদিকে আমাদের কি হচ্ছে, ল্যাকটিক অ্যাসিডও তৈরি হচ্ছে, তাই না? ল্যাকটিক অ্যাসিড, এটা আবার ভিন্ন একটা প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। ওকে, বুঝছো বিষয়টা? খেয়াল করে দেখো, কোষের মধ্যে যখন এই কনভার্সন গুলো হচ্ছে, কোষের মধ্যে যখন এই কনভার্সন গুলো হচ্ছে, তাকে আমরা বলতেছি হচ্ছে অবাধ শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন। কোষের বাইরে যদি এই প্রসেস গুলো হয় সেটাকে আমরা কি বলি? ফার্মেন্টেশন। বুঝছো? গাজন বা ফার্মেন্টেশন। অর্থাৎ কোষের মধ্যে হলে তো অবাধ শ্বসন, সেটা তো অবভিয়াস কথা, তাই না? এগুলো তো সজীব কোষের মধ্যে হবে। বাট আমি যদি কখনো এই প্রসেস গুলোকে কোষের বাইরে করতে পারি, হ্যাঁ, কোষের বাইরে করতে পারি, সেই প্রসেসের নাম কি হয়ে যাবে বলতো? গাজন। গাজন বা ফার্মেন্টেশন। মেইনলি আমরা শিল্পক্ষেত্রে ফার্মেন্টেশনের সাহায্যে গ্লুকোজ থেকে এই জিনিসগুলো তৈরি করতে পারি। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো, এই যে আমাদের এখানে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, এই কার্বন ডাই অক্সাইড আমরা কোথায় ইউজ করি? বেকারি শিল্পে। বেকারি শিল্প মানে কি? যেখানে বেকাররা থাকে? না, বেকারি শিল্প মানে যেখানে বিভিন্ন জিনিস বেক করা হয়, বুঝছো, পোড়ানো হয়। যেমন ধরো রুটি বেক করা হয়, কেক বেক করা হয়। আমরা দেখছিলাম বা আমরা হয়তো দেখে আসছি যে আমরা যখন কেক তৈরি করি বাসায়, তখন দেখবো যে কেকের যে ব্যাটারটা তৈরি করা হয়, তাই না, যে ডিম দিয়ে ময়দা দিয়ে, সেটা অনেকটা কি হয়, অনেকটা সলিড হয়, সলিড টাইপের হয়, তাই তো, সেমি সলিড হয়। বাট যখন আমি সেটাকে বেক করে ফেলি সেটা কিন্তু অনেকটা সফট হয়ে যায়, তাই না? যদি ধরো হচ্ছে আমাদের সেই ব্যাটারটার হাইটটা যদি হয় এরকম, সেটা বেক করার পর হাইট কিরকম হয়ে যায়? আরো বেড়ে যায় না? বেড়ে যায়। তো এক্সট্রা হাইটটা কিভাবে আসলো বলতো? এক্সট্রা হাইটটা আসে হচ্ছে আমাদের এই কার্বন ডাই অক্সাইডের জন্য। বুঝছো? কার্বন ডাই অক্সাইডটা কিন্তু কি হয়, একটা হালকা গ্যাস হয়, যেটা হচ্ছে সুন্দর মতো তৈরি হওয়ার মাধ্যমে বাতাসের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করে। ওকে, তার মানে আমরা যখনই হচ্ছে পাউরুটি বা কেকটা পোড়াইতে থাকি, রান্না করতে থাকি, তখন কি হবে, সেখানে আমাদের হচ্ছে ফার্মেন্টেশন হয়, গাজন হয়। গাজন হওয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সেটা বাতাসে মিশে যাওয়ার চেষ্টা করে, যার ফলে সে কি করবে, আলটিমেটলি রুটি বা পাউরুটি বলো, পাউরুটি বা কেককে ফুলায়। হ্যাঁ, কেককে ফুলায়। এই জন্যই আমাদের
বার্থডে কেক গুলো অনেক ফ্লাফি হয়, তাই না? পাউরুটি গুলো যেগুলো আমরা ব্রেকফাস্টে খাই সেগুলো অনেক ফ্লাফি হয়, তাই তো, অনেক সফট হয়। আচ্ছা, এখানে দেখো এখানে কি আছে, ইথাইল অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহল হচ্ছে আমাদের মদ্য শিল্পে ইউজ হয়, হ্যাঁ, মদ্য শিল্পে মদ তৈরি, তারপর হচ্ছে ওয়াইন তৈরি, তাই না, বিয়ার তৈরি, এইসব তৈরিতে কিন্তু এই ইথাইল অ্যালকোহলটা ইউজ হয়। আমরা বলি না অ্যালকোহল কনজাম্পশন, অ্যালকোহল খাওয়া, অ্যালকোহলের মধ্যে মেনলি মানুষজন ইথাইল অ্যালকোহলটাকেই খেয়ে থাকে। আচ্ছা, তারপর দেখো ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড আমরা হচ্ছে মেনলি দই এবং পনির, হ্যাঁ, ডেইরি শিল্পে ইউজ করি, বুঝছো, দই এবং পনির তৈরিতে ব্যবহার করি। ল্যাকটিক অ্যাসিড শব্দটা আসছে তোমার ল্যাক্টো থেকে। ল্যাক্টো মানে কিন্তু তুমি দই চিন্তা করতে পারো, দধি, দই চিন্তা করতে পারো। ঠিক আছে, সো এই ছিল আমাদের টপিকগুলো। এই টপিকটা শেষ করার মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করলাম। ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে অন্য একটা চ্যাপ্টার নিয়ে আবার দেখা করব। ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।